হচ্ছে সেই লক্ষ্যটার 1 নম্বর হচ্ছে যে আমরা বলছি যে আমরা এখানে যে কথাটা বলছি যে মিনিমাইজ দ্য ডেটা রিডান্ডেন্সি, অর্থাৎ আননেসেসারি যে ডুপ্লিকেশন, সেই ডুপ্লিকেশন গুলোকে এড়ানোর জন্য আমরা ডেটা নর্মালাইজ করতে চাই। তারপরে আমরা বলছি যে তার ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট যেগুলো আছে, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট গুলোকে আমরা এনফোর্সমেন্ট করতে চাই ডেটাবেস ডিজাইনের ভেতরে। তার জন্য যা যা দরকার সেটা আমরা নর্মালাইজেশন ডিকম্পোজিশনে করে থাকি। এছাড়া মূল আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা বলছি যে অ্যানোম্যালিস গুলো দূর করে। অ্যানোম্যালিস গুলো সাধারণত 3 জায়গায় হয়, আমরা গত ক্লাসেও আলোচনা করছিলাম। সেটা হচ্ছে ডেটা ইনসার্শন, ডিলিশন এন্ড আপডেট। কোনো নতুন করে ডেটা ইনসার্ট করতে গেলে কিংবা কোনো ডেটা ডিলিট করতে গেলে বা কিংবা কোনো ডেটা আপডেট করতে গেলে এই প্রক্রিয়ার সাথে কিছু জটিলতা আছে। সেই জটিলতাগুলো আমাদের ডেটাবেসকে অ্যাফেক্ট করতে পারে, সেগুলো যেন আমরা অ্যাভয়েড করতে পারি। সেই টুলস অ্যান্ড টেকনিক্সগুলোকে ইমপ্লাই করাটাও হচ্ছে আমাদের নর্মালাইজেশনের প্রক্রিয়ার একটা অংশ। সর্বোপরি যে জিনিসটা আমরা বলি সেটাকে বলি যে আমরা একটা বেটার ডিজাইন চাই, ডেটাবেসের একটা বেটার ডিজাইন চাই যা আমাদের সব ধরনের অ্যানোম্যালিস গুলোকে দূর করে আমাদের ডেটাগুলোকে একটা কনসিস্টেন্ট স্ট্যান্ডার্ড ফরম্যাটে তৈরি করে দিবে। আর এটা তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে আমরা বলছি নর্মালাইজেশন। নর্মালাইজেশন যদি একটা প্রক্রিয়া হয়, আর প্রক্রিয়ার ডেফিনিশনে আমরা জানি এটা কতগুলো ফাংশনাল স্টেট, তাই না? তাহলে এই ফাংশনাল স্টেট হচ্ছে আমরা বলছি যে এখানে 5 ধরনের ফাংশনাল স্টেট। আমরা আজকে মোটামুটি ভাবে 1, 2, 3 একটু আলোচনার ভেতরে আনার চেষ্টা করব। সবগুলো আজকে পারবো না হয়তো, বা এগুলো কিছু জিনিস আছে যেগুলোর উপরে অনেক প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো সবগুলো একসাথে বললে হয়তো বা এটা অ্যামালগামেট হয়ে যেতে পারে। তো সেই কারণে আমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড নর্মাল ফর্মগুলো আসলে কি জিনিস আমরা বলছি যে একটা কাজ করতে গিয়ে প্রত্যেকটা স্টেপে কতগুলো ফাংশনাল প্রসিডিওর আমরা ফলো করি, প্রতিটা প্রসিডিওরকে বলছি আমরা এক একটা নর্মাল ফর্ম। আসলে এটা নর্মাল ফর্ম মানে হচ্ছে এক একটা ফরম্যাট, অর্থাৎ ডেটাগুলোকে একটা ফরম্যাটে ফেলে দেওয়া। আমার কাছে যে ডেটা আছে সেই ডেটাগুলোকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে ফেলে দেওয়াটাকে আমরা বলছি এক একটা নর্মাল ফর্ম। এই ফর্মে যখন আমরা ফেলবো, আমরা গত ক্লাসেও একটু হিন্টস দিয়েছিলাম যে আমরা এগুলো ধারাবাহিকভাবে কাজটা করব। অর্থাৎ প্রথমে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এইভাবে করে করে আমরা 5th পর্যন্ত চলে যাব। ঠিক আছে? আর এই কাজটা করতে গিয়ে আমরা প্রথমে যে জিনিসগুলো দেখব যে প্রত্যেকটা নর্মাল ফর্মের ভেতরে কি কি প্রিন্সিপলস আছে, এবং সেই প্রিন্সিপলস গুলোকে যদি আমরা ডিপ্লয় করতে চাই ডেটাবেজে, তাহলে সেই জায়গায় আমাদের কি কি করণীয়, অর্থাৎ প্রত্যেকটা নর্মাল ফর্মের যে রুলস অ্যান্ড রেগুলেশনস প্লাস ওইটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি কি করতে হবে, বা কোন প্রক্রিয়ায় আমি ওই প্রিন্সিপলসটাকে অ্যাপ্লাই করতে পারবো, সেই দিক নির্দেশনা দেওয়া ডেটা নিয়ে, সাথে করে নিয়ে। এই 5টা ফরম্যাটে যদি আমরা ফেলতে চাই, আসলে এখানে ফরম্যাট আছে 6টা। এই ভয়েস কোড নর্মাল ফর্ম এটা পরবর্তী সময়ে এসে অ্যাড হয়েছে। তারপরেও একটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা এটাকে কোনটার পরে কোনটা আসবে সেই অনুযায়ী আমরা এখানে আলাপ করেছি। ঠিক আছে? আর এই নর্মালাইজেশন আমরা যদি বুঝতে চাই, তাহলে আমাদেরকে আরেকটা কনসেপ্ট বুঝে আসতে হয়, সেটার নাম হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। আর এই ফাংশনাল ডিপেন্ডেন্সি আমাদের ডেটাবেস ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ আমরা যদি এই অংশটুকু যদি বুঝতে অসমর্থ হই, তাহলে নর্মালাইজেশন প্রক্রিয়াটা ব্যাহত হবে, অর্থাৎ সেই প্রক্রিয়ায় তুমি সামনের দিকে এগোতে পারবে না। সেই কারণেই আমরা নর্মালাইজেশনের স্টেপগুলোতে যাওয়ার আগে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি সম্পর্কে একটু বুঝে নিই। দেখো এখানে আমরা এই ডকুমেন্টস কিন্তু তোমাদের কাছে আছে, আছে না সবার কাছে? এই ডকুমেন্ট সবার কাছে আছে? ওকে, তাহলে দেখো যে আমরা এই ফাংশনাল ডিপেন্ডেন্সিতে আমরা যেটা বলার চেষ্টা করেছি, এটা একটা প্যারাগ্রাফ আমি দিয়েছি। এই প্যারাগ্রাফের ভেতরে আমি এক্সাম্পল সহ এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। ওখানে বলা হচ্ছে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি ইজ এ রিলেশনশিপ দ্যাট এক্সিস্ট বিটুইন টু অ্যাট্রিবিউটস। অর্থাৎ এটা একটা রিলেশনশিপ, যে রিলেশনশিপটা থাকবে দুইটা অ্যাট্রিবিউটের মধ্যে, দুইটা কলামের মধ্যে। অ্যাট্রিবিউট মানে কলাম, নিশ্চয়ই আমরা এগুলো বুঝি। তাহলে দুইটা কলামের ভেতরে যে রিলেশনশিপ থাকবে, সেই রিলেশনশিপটাকে বলছি আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি। অর্থাৎ ফাংশনালি একটা কলাম বা একটা অ্যাট্রিবিউট আর একটা অ্যাট্রিবিউটের উপরে নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? আমরা এখানে যেমনটি বলছি, দেখো আমরা এক্সাম্পল দিয়ে বলছি। এখানে দেখো একটা টেবিলের নাম বলছি আমরা, একটা টেবিল হচ্ছে নাম হচ্ছে
ইএমপি মনে করো, তার ইএমপি একটা এমপ্লয়ি নামে একটা টেবিল আছে আমাদের। এই টেবিলের ভেতরে আমাদের কতগুলো অ্যাট্রিবিউট আছে, কতগুলো কলাম আছে। মনে করো যে এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি নেম আছে, অ্যাড্রেস আছে, তার স্যালারি আছে, সে কোন শহরে বসবাস করে, তার সিটি আছে। এগুলো সবই তো কলাম, তাই না? কিন্তু এই কলামের ভেতরে আমরা যদি বলি যে অ্যাট্রিবিউট টু অ্যাট্রিবিউট রিলেশনশিপটা কি জিনিস, তার মানে হচ্ছে যে এই নামের উপরে এমপ্লয়ি আইডির কি রিলেশনশিপ আছে, কি সম্পর্ক আছে, বা তার উপরে তার কি ডিপেন্ডেন্সি আছে। তার অ্যাড্রেসের সাথে তার এমপ্লয়ি আইডির কোনো সম্পর্ক আছে কিনা, বা কোন ধরনের সম্পর্ক আছে, কোন ধরনের ডিপেন্ডেন্সি আছে। ডিপেন্ডেন্সি বলতে আমরা আরেকটু যদি বলি তাহলে যে কোনো একটা টেবিলের কোনো একটা ডেটার অস্তিত্ব যদি কোনো অন্য কোনো ডেটার উপরে নির্ভর করে, তখন সেটাকে বলি আমরা দ্য অ্যাট্রিবিউট ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন দ্যাট অ্যাট্রিবিউট, যাকে আমরা এখানে দেখো এক্স ওয়াই দিয়ে বুঝিয়েছি। তার মানে এক্স দিয়ে আমরা এখানে বলছি যে এক্স অ্যারো দিয়ে আমরা বলছি ওয়াই। এই কথার মানে হচ্ছে যে ওয়াই ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এক্স। তার মানে ফাংশনালি ডিপেন্ডেন্সি বলতে আমরা তাহলে কি বললাম, যে ওয়াই ভেরিয়েবলটা এক্স এর উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ এক্স এর এক্সিস্টেন্স যদি না থাকে তাহলে ওয়াই থাকবে না। যেমন ধরো আমরা যদি আমাদের রিয়েল ডেটাবেজের এক্সাম্পলে যাই, আমাদের লাইব্রেরি এক্সাম্পলে যাই, একটা বইয়ের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে একটা বইয়ের টাইটেলের উপরে বাদ বাকি সব জিনিসগুলো ডিপেন্ডেন্ট। বইয়ের টাইটেলই যদি না থাকে তাহলে তার প্লেস কোথায় থাকবে, পাবলিশার কোথায় থাকবে, আইএসবিএন কোথায় থাকবে, এডিশন কোথায় থাকবে, ওর অ্যাক্সেশন নাম্বারই বা কোথায় থাকবে, আর ক্লাস নাম্বারই বা কোথায় থাকবে। তার মানে টোটাল কলামগুলো, যতগুলো কলামের কথা আমরা বললাম, অথর, টাইটেল, প্লেস, পাবলিশার, আইএসবিএন, সবগুলো জিনিসগুলো কিন্তু আমাদের নির্ভর করছে হচ্ছে একটা টাইটেল বা একটা টাইটেল এর উপরে। তাহলে এই টাইটেল হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট ফ্যাক্টর। ডিটারমিনেন্ট মানে যার ওপরে আমরা নির্ভরশীল হই, বা যে আমাদের অস্তিত্বগুলোকে টিকিয়ে রেখেছে, ঠিক আছে, তাকে বলি আমরা ডিটারমিনেন্ট। আর যে ওইটার উপরে নির্ভর করে তাকে বলি আমরা ডিটারমিনি। তার মানে ডিটারমিনি আমরা বুঝলাম, ডিটারমিনেন্ট আমরা বুঝি। যেমন ধরো একজন স্টুডেন্ট, তোমার কথাটাই যদি আমি বলি, তাহলে ডিপার্টমেন্টে তোমার যে আইডেন্টিফিকেশন বা তোমার যে ডেটা, স্টুডেন্ট ডেটা যদি আমি বলি, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, তাহলে তোমার ডেটা সবগুলো নির্ভর করছে তোমার নাম, ঠিকানা, প্যারেন্টস নেম, তারপরে তোমার অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, হল, এগুলো সবই তোমার কলাম। তাহলে এই কলামগুলো কিসের উপরে ডিপেন্ডেন্ট? এই কলামগুলো সব ডেটাগুলো তোমার একটা আইডির উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন নাম্বারের উপরে ডিপেন্ডেন্ট। তার মানে রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে তাহলে ওই টেবিলে তোমার অস্তিত্বই নেই। কথাটা বলতে পারলাম? যাকে আমরা প্রাইমারি কি যখন আমরা ডিফাইন করেছি তখন কিন্তু এই কনসেপ্টগুলো আমরা আলাপ করেছি, মনে আছে না? তার মানে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এই আইডির ওপরে অন্যান্য ডেটাগুলো নির্ভর করে। আর নির্ভর করে বলেই আমরা সবসময় বলে আসছি যে এই ডেটাটা ওই ডেটার উপরে নির্ভরশীল। তার মানে রেজিস্ট্রেশন নাম্বারের উপরে তোমার নাম, তোমার ডিপার্টমেন্ট, তোমার হল, সবকিছুই ডিপেন্ড করে। তাহলে এই রোল নাম্বারটা বা রেজিস্ট্রেশন নাম্বারটাকে বলছি আমরা ডিটারমিনেন্ট ফ্যাক্টর, আর বাদ বাকি জিনিসগুলোকে বলছি আমরা ডিটারমিনি, বা ওটাকে বলছি আমরা সাব ফ্যাক্টর, ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। বোঝা গেছে তো? তাহলে এইকে বলছি আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি। এই ফাংশনাল ডিপেন্ডেন্সির ওপরেই নির্ভর করে তার কি কোনটা হবে, প্রাইমারি কি কোনটা হবে, কোনটা না হবে, এইসব বিষয়গুলো। বোঝা গেছে? আর এই ফাংশনাল ডিপেন্ডেন্সি কতগুলো ধরন আছে বা কতগুলো টাইপ আছে, এগুলো আমরা একটু নিচে আলাপ করেছি। দেখো, মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি, ট্রিভাল ডিপেন্ডেন্সি, নন ট্রিভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি, তারপরে আমরা বলছি এখানে আরো কিছু আছে, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি এবং পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এই 5 ধরনের ডিপেন্ডেন্সি আমাদের আছে। তাহলে এই 5 ধরনের ডিপেন্ডেন্সির ভেতরে মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি তো আমরা এর আগেই বুঝেছি। মাল্টিভ্যালুড কাকে বলে? মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট যখন আমরা ক্লাসে আলাপ করেছি তখন নিশ্চয়ই বলেছি যে কোনো টেবিলের
একটা টেবিলের মোর দ্যান ওয়ান ভ্যালিড ভ্যালু যদি কোনো একটা জায়গায় থাকে তাহলে সেটাকে বলছি আমরা মাল্টি ভ্যালুড। যেমন একটা বইয়ের ক্ষেত্রে আমরা বলেছি একজন বইয়ের অথরশিপ হচ্ছে মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি। একটা বইয়ের একাধিক অথর থাকতে পারে, সবগুলো অথরই কি এক একটা আলাদা আলাদা সত্তা, আলাদা আলাদা এন্টিটি, কিন্তু সবগুলো মিলে একটা বইয়ের অথরশিপ। সিলভার চার্চ, কোর্ট, সুদর্শন তিনজন মিলে একটা বই লিখেছে, ডেটাবেস সিস্টেম কনসেপ্ট। তার মানে এখানে অথরটা কি মাল্টিভ্যালুড। বোঝা গেল? এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে বলেছি, যেমন দেখো আমরা বলছি যে একটা বাইক তৈরি, একটা বাইকের একটা মডেল দিয়েছি আমরা এখানে, এবং এই বাইকের মডেলটা ডিপেন্ড করে, বাইক মডেলের উপরে ডিপেন্ড করে তার ম্যানুফ্যাকচার ইয়ার, তাই না? কোন মডেলের গাড়ি, তাহলে স্যার ম্যানুফ্যাকচার ইয়ারের উপরে ডিপেন্ড করে। আবার একইভাবে ওই বাইকের মডেলটা কিন্তু ওই বাইকটা কোন কালারের সেটাও আমরা বলছি এখানে। তার মানে বাইকের মডেলের উপরে ডিপেন্ড করছে তার ম্যানুফ্যাকচারিং ইয়ার এবং তার কালার। দুটো জিনিসই কিন্তু আলাদা আলাদা ডেটা এবং আলাদা আলাদা কলামে থাকে, কিন্তু তারা কি কার উপরে ডিপেন্ডেন্ট? বাইক মডেলের উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে? তাহলে এই যে কলামগুলোর কথা বলছি, তাহলে এইগুলো হচ্ছে একটা মাল্টিভ্যালুডের এক্সাম্পলস। অথরের ক্ষেত্রে যেমন আমরা একটু বললাম, সেটাও এক ধরনের মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি। এইগুলো আমাদের কনসিডার করতে হবে, পরবর্তী সময়ে আমরা আসছি। ট্রিভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি, আমরা বলছি the dependency on an attribute on a set of attribute is known as trivial functional dependency if, মানে আমাদের শর্ত হচ্ছে এখান থেকে, if the set of attributes includes that attribute। আমরা যদি এখানে যদি এটা কনসিডার করি, দেখো আমরা এমপ্লয়ি যে আইডি আছে সেটাকে আমরা বলছি যে একজন এমপ্লয়ির ট্রিভাল ডিপেন্ডেন্সি যেটা, সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউট, হ্যাঁ মেহেদি হাসান বলো। মেহেদি হাসান কি জানি বলতে চাইছিলে? হ্যালো? Maybe it's mistake. আচ্ছা, যাই হোক, আমরা ট্রিভাল ডিপেন্ডেন্সি তাহলে কি বলছি? আমরা বলছি যে কতগুলো অ্যাট্রিবিউট বা একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট যখন অন্য অ্যাট্রিবিউটের ওপরে ডিপেন্ডেন্ট হয় এবং সেই অ্যাট্রিবিউটটা ওই সেটের মধ্যেই থাকে। সেট তো আমরা বুঝি ওই টেবিলের মধ্যেই যদি থাকে, বা ওই টেবিলের ওই অবজেক্টের ইনগ্রেডিয়েন্ট প্রপার্টি হিসাবে বা তার মেইন প্রপার্টি হিসাবে যদি সেটা থাকে, তাহলে সেটাকে বলছি আমরা ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি একেবারে নর্মাল যেটা, যেমন ধরো আমরা বলছি যে এখানে ইমপ্লয়ি নাম্বার এবং ই নেম, এই দুটো জিনিস পরস্পরের উপরে নির্ভরশীল না। অর্থাৎ এখানে ই নেম প্রশ্নটা, আমি যে ব্যক্তির কথা বলছি যেটা হচ্ছে এমপ্লয়ি নেম, এই ই নেম শব্দটা বা ই নেম কনসেপ্টটা আসবেই না আনটিল অ্যান্ড আনলেস ওই এমপ্লয়ির একটা আইডিয়া যদি না থাকে। একজন স্টুডেন্টের নামের কোনো অস্তিত্বই ডেটাবেস টেবিলে থাকবে না যদি তার রেজিস্ট্রেশন নাম্বার না থাকে। তার মানে এইটা হচ্ছে কি বলছি আমরা ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, এটাকে নর্মাল ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা বলে থাকি। আমরা যদি কোনোটা ক্যাটাগরি না করি তাহলে আমরা সবসময় বুঝি যে ইট ইজ ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, এবং ওই কলামগুলো একই টেবিলের মধ্যে বর্তমান থাকে, অন্য কোনো কলামের, অন্য কোনো টেবিলের অন্য কোনো কলামের উপরে সে ডিপেন্ডেন্ট হয় না, তার মানে সে একটা সেটের মধ্যে থাকে। অর্থাৎ আমি যদি বলি আমাদের মনে করো যে বইয়ের টেবিল যদি হয়, তাহলে আইএসবিএন নাম্বারটাকে যদি আমরা এই মুহূর্তে মনে করো যেটা প্রাইমারি কি ধরি, তাহলে তার অথর, টাইটেল, প্লেস, পাবলিশার, আইএসবিএন ওই টেবিলের ভেতরে থাকলে সে নির্ভর করছে কার উপর? আইএসবিএন নাম্বারের উপর। তাহলে আইএসবিএন নাম্বার হচ্ছে প্রাইমারি কি, তার মানে প্রাইমারি কি এর সাথে অর্থাৎ আইএসবিএন এর সাথে আর যতগুলো কলাম আছে সবগুলো কলামের যে রিলেশনশিপ সেটাকে বলছি আমরা ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, কারণ তারা একই টেবিলে আছে। কথাটা বোঝা গেছে তো? এটাকে বলছি আমরা ট্রিভিয়াল। আর নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা বলছি যে ইফ দ্য ফাংশনাল ডিপেন্ডেন্সি এক্স ওয়াই হোল্ডস ট্রু, ইফ ওয়াই ইজ নট এ সাবসেট, দেন দ্য ডিপেন্ডেন্সি ইজ কল্ড নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। বলা হচ্ছে যে একই জায়গায় থাকছে, কিন্তু থাকলেও
তার মূল আইডির উপরে সে যখন নির্ভর করে না, কথাটা বলতে পারলাম কিনা আমি জানি না, আরেকবার বলি, যখন কোনো একটা কলামের উপর কোনো একটা অ্যাট্রিবিউটের উপরে অন্য অ্যাট্রিবিউট গুলো নির্ভর করে, কিন্তু তার ভেতরে আবার কেউ যদি আবার মনে করো ওই কলামের উপরে সে নির্ভর না করে অন্য কোনো কলামের উপরে সে নির্ভর করে, অর্থাৎ সেটা একটা সেটের মধ্যে থাকে না, তখন সেটাকে বলছি আমরা নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। এই জায়গাটাই খেয়াল করো, আমরা এখানে এমপ্লয়ি যে আইডিটা কথা বলছি, এখানে এমপ্লয়ি নেম যেটা সেটা তার আইডির উপরে নির্ভর করে, কিন্তু এমপ্লয়ি আইডির উপরে তার অ্যাড্রেস নির্ভর করে না। মনে করো যে তুমি এখানে ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমার একটা আইডি আছে, তাহলে তোমার নামটা ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্ট, কিন্তু তুমি কোথায় থাকবে না থাকবে সেটা তো ডিপার্টমেন্টের ফাংশন না, ফাংশন। কথাটা বোঝা যাচ্ছে? একটু আওয়াজ টাওয়াজ দিও, তাহলে আমরা বুঝবো। একজন স্টুডেন্ট হলে থাকবে নাকি বাসায় থাকবে, এটা নিয়ে কি ডিপার্টমেন্টের কোনো বাধ্যবাধকতা আছে? না স্যার। নিশ্চয়ই নাই। তার মানে হচ্ছে এইটা নির্ভর করে, তোমার অ্যাড্রেসটা নির্ভর করে তোমার উপর, তুমি যেখানে থাকবে তার উপরে নির্ভর করে হচ্ছে তোমার অ্যাড্রেস। তার মানে এখানে তিনটা কলামের কথা আমরা বলছি, যেখানে অ্যাড্রেস কলামটা কিন্তু এই আইডির সাবসেট না। তোমার রেজিস্ট্রেশন, তোমার হল বা তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পার্মানেন্ট হোক আর বা মেইলিং অ্যাড্রেস যেটাই হোক না কেন, সেটা কোনোভাবেই তোমার ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন নাম্বারের উপরে নির্ভর করে না। দ্যাট ইজ, ইট ইজ নট এ সাবসেট অফ দ্য প্রাইমারি কি। ঠিক আছে? এই ধরনের যখন রিলেশনশিপ হবে, কিন্তু তুমি কিন্তু তোমার নাম যে আছে, তুমি কিন্তু তোমার ওই রেজিস্ট্রেশন নাম্বারের উপরে নির্ভরশীল। কথাটা বোঝা গেছে তো? আরেকটা এক্সাম্পল দিই, তাহলে পরিষ্কার হবে। মনে করো এখানে একটা টেবিল আছে, দেখো আমি নিচে এই সম্পর্কে আরো বিস্তারিত আছে, এই জায়গাটাই খেয়াল করো। এই টেবিলটা দেখতে পাচ্ছ? এখানে আমরা একটা বইয়ের টেবিলের কথা বলেছি। দেখো এই জায়গাটাই আমরা, এটা না, এর পরের অংশটাই দেখো, এই জায়গাটায় আমরা এই অ্যাক্সেশন নাম্বারটাকে প্রাইমারি কি করেছি। তার মানে এখানে যতগুলো অপশন আছে সবগুলো ডেটা, সবগুলো কলাম এই অ্যাক্সেশন নাম্বারের উপরে নির্ভরশীল হওয়ার কথা বাই রুল। যদি থাকে তাহলে এটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ঠিক আছে? কিন্তু খেয়াল করে দেখো, এই যে ডেটাগুলো আমরা কথা বললাম, তিনটা ডেটা, ইয়ার, প্রাইস এবং আইএসবিএন, এগুলো কার উপরে নির্ভরশীল? এগুলো কি অ্যাক্সেশন নাম্বারের উপরে নির্ভরশীল? অর্থাৎ একটা বইয়ের অ্যাক্সেশন, বইয়ের এডিশন বা তার প্রাইস কিংবা হচ্ছে ওটা কোন সালে প্রকাশিত হবে, এটা কি অ্যাক্সেশন নাম্বারের উপরে নির্ভর করে? না স্যার। না স্যার। কিসের উপরে নির্ভর করে? স্যার অথর টাইটেল, এডিশনের উপর। তার এডিশনের উপরে নির্ভর করে, এক্স্যাক্টলি তার এডিশনের উপরে নির্ভর করে। অর্থাৎ থার্ড এডিশন, বইটা থার্ড এডিশনে পাবলিশড হয়েছে বলে এটা 2000 সালে প্রকাশিত, অর্থাৎ এই 2000 ডেটাটা থার্ড এডিশনের উপরে ডিপেন্ডেন্ট। এখানে এডিশন চেঞ্জ হচ্ছে বলেই পরবর্তী সময়ে এটা 2000-এর জায়গায় 2003 হয়েছে। ওই বইয়ের দামের পরিবর্তন ছিল, আগে ছিল $120, এখন হয়েছে $150। ওই একই বই, দেখো একই বইয়ের আমাদের আইএসবিএন যখন থার্ড এডিশন ছিল তখন একরকম আইএসবিএন ছিল, যখন ফোর্থ এডিশন হয়েছে তখন আইএসবিএন চেঞ্জ হয়ে গেছে। বলতে পারলাম না? তার মানে হচ্ছে কিছু কিছু ডেটা যদিও এই টেবিলের প্রাইমারি কি অ্যাক্সেশন নাম্বার, তারপরেও তার ইন্টারনাল যে কলামগুলো আছে এই কলামগুলো কিন্তু প্রাইমারি কির উপরে পুরোপুরি নির্ভরশীল না, বরং অন্য আরেকটা টেবিলের উপরে, অন্য আরেকটা কলামের উপরে নির্ভরশীল হচ্ছে, যদিও এরা একই টেবিলে অবস্থান করে। কথাটা বোঝা গেছে তো? এই যে ডিপেন্ডেন্সি, এটাকে বলছি আমরা নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। অর্থাৎ সে সেখানে আছে একটা কার্যসূত্রে, কিন্তু সে তার প্রাইমারি কির উপরে পুরোপুরি নির্ভরশীল না। কথাটা বোঝা গেছে তো? আমি জানি না ঠিক তোমাদের জি স্যার। অনলাইনে সব ঠিকঠাক মতন বুঝতে পারছো কি পারছো না, আমার এটা বুঝতে পারছি না এই জায়গায় বসে। ওকে, তারপরে বলছি আমরা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি।
ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি হচ্ছে a functional dependency is said to be transitive if it is indirectly formed by two functional dependencies, for example xz আর xz আর xy। এই যে এখানে আমরা বলছি, দেখো এখানে x যদি x হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট ফ্যাক্টর, অর্থাৎ যে বাঁ দিকে থাকে সে হচ্ছে ডিটারমিনেন্ট ফ্যাক্টর, তার উপরে নির্ভর করে, আর যে নির্ভর করে সে হচ্ছে y। বলতে পারছি x y এর উপরে নির্ভরশীল কিন্তু y x এর উপরে নির্ভরশীল না। আর যদি এর মাঝখানে y এর উপরে যদি z আরেকটা ভেরিয়েবল থাকে তাহলে সে ওই টেবিলের ভেতরে x এর উপরে ডিপেন্ডেন্ট হবে না। ঠিক বুঝতে পারলাম কিনা? x যদি y এর উপরে ডিপেন্ডেন্ট না হয় কিন্তু y এর উপরে z ডিপেন্ডেন্ট, তার মানে এখানে একটা প্রাইমারি কি যদি আমি এটাকে x ধরি তাহলে x এর উপরে কিন্তু z ডিপেন্ডেন্ট না, সে y এর উপরে ডিপেন্ডেন্ট, রাইট? কিন্তু তারা একই সাথে আছে। এইরকম একটা পরিস্থিতি যখন সৃষ্টি হবে তখন সেটাকে বলছি আমরা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ওকে, আর একটাকে বলছি আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সি। পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে তাকে বলি আমরা যে একটা টেবিলের অনেক সময় কম্পোজিট প্রাইমারি কি হয়। কম্পোজিট প্রাইমারি কি নিশ্চয়ই আমরা বুঝি, মোর দ্যান ওয়ান কলাম নিয়ে যখন কোনো কম্পোজিট কোনো কি তৈরি হয় তখন সেটাকে বলি কম্পোজিট কি। আর এই কম্পোজিট কি এর উপরে নির্ভর করতে গিয়ে যখন একই টেবিলের ভেতরে মাল্টিপল টেবিল মাল্টিপল অবজেক্ট এক জায়গায় থাকবে তখন সে পুরা প্রাইমারি কির উপরে নির্ভরশীল না হয়ে যদি তার অংশ বিশেষের উপরে সে নির্ভর করে তখন সেই ক্ষেত্রে তার নাম হচ্ছে আমরা বলি পার্শিয়াল ডিপেন্ডেন্সি। পার্শিয়াল মানে দুই কলাম নিয়ে আমরা প্রাইমারি কি করেছি কিন্তু যখন ফাংশনালি ডিপেন্ড করে তখন সে তার একটা অংশের উপরে নির্ভর করে, পুরাপুরি তার উপরে নির্ভর করে না। বলতে পারলাম? তাহলে সেই ধরনের ডিপেন্ডেন্সি গুলোকে আমরা এখানে বলছি পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এই কনসেপ্টগুলো একটু পড়তে হবে এবং বুঝতে হবে এবং আরো বেশি ভালো বোঝা যাবে যদি আমরা ফাংশনাল এই নরমালাইজেশনের 5টা ফর্মের ভিতরে যখন এটাকে অ্যাপ্লাই করব। আসলে আমরা ওটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, সবগুলো আজকে হবে না, ফার্স্ট নরমাল ফর্ম থেকে আমরা শুরু করি এবং আস্তে আস্তে সামনের দিকে যাই, দেখা যাক কতদূর যাওয়া যায়। ফার্স্ট নরমাল ফর্ম কথাটা যখন আমরা বলছি তখন আমরা বলছি যে এর প্রথম যে লাইনটা এখানে একটু বলে নেওয়া ভালো যে ফার্স্ট নরমাল ফর্ম, সেকেন্ড নরমাল ফর্ম এবং থার্ড নরমাল ফর্ম, এই তিনটা নরমাল ফর্মের উদ্যোক্তা হচ্ছে ইএফ কোড। বলতে পারলাম? উনার হিসাব অনুযায়ী উনি যেহেতু ডেটাবেস রিলেশনাল ডেটা মডেলের প্রবক্তা, তোমরা এর বহু আগে থেকে আমরা বলে আসছি, উনার হিসাব মতে যদি একটা ডেটা টেবিল ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড নরমাল ফর্মে ফেলানো যায় বা ওখানে সেট করা যায় তাহলে ওই ডাটাটা নর্মালাইজ হতে বাধ্য। এবং আমরা বহুভাবে এটাকে দেখেছি যে আসলে কথাটা ঠিক। তারপরেও কিছু কিছু প্রবলেম থেকে যায়, এইসব প্রবলেমগুলোকে সলভ করবার জন্য আদার ফর্মগুলো এসছে। তার মানে এই জিনিসগুলো ধারাবাহিকভাবে আমাদের আলাপ করতে হবে এবং সেখানে বলা হচ্ছে যে অবশ্যই এই নর্মাল ফর্মের ফার্স্ট নর্মাল ফর্মের কাজ বাকি রেখে তুমি সেকেন্ড নর্মাল ফর্মে যেতে পারো না, কারণ এটা শর্তের ভেতরেই দেওয়া হয়েছে। তাহলে সেই শর্তগুলো কি আসো আমরা একটু দেখে নেই। আমরা এখানে বলছি a relation is in the first normal form if the values in the relation are atomic for every attribute in the relation। এখানে সব জিনিসই আমরা বোঝা যায়, একটা জিনিস হয়তো বা ঠিকঠাক নাই, সেটা হচ্ছে অটোমিক বলতে আমরা কি বুঝি। এখানে এই শব্দের অর্থ বলতে গিয়ে আরেকটা সেন্টেন্স ইএফ কোড ব্যবহার করেছেন। উনি বলছেন বাই দিস উই মিন সিম্পলি নো অ্যাট্রিবিউট ভ্যালু ক্যান বি এ সেট অফ ভ্যালু অর as it is sometimes expressed as a repeating group। এই কথাটা তো বোঝা যায়। আমরা বলছি সিম্পলি নো অ্যাট্রিবিউট, অর্থাৎ কোন কলামের যে ভ্যালুগুলো আমরা দিব সেই ভ্যালুগুলো কখনো সেট অফ ভ্যালুজ হতে পারবে না অথবা কোনো রিপিটিং গ্রুপ হতে পারবে না। তার মানে হচ্ছে যে যদি কোনো ডেটা ফার্স্ট নরমাল ফর্মে ফেলতে হয় তাহলে আমরা তার সেট অফ ভ্যালুস, অর্থাৎ সেট অফ ভ্যালুস বলতে আমরা কি বুঝি, তোমরা সেটের অঙ্ক করেছো আগে, আমরা বলছি যে সেখানে মাল্টিপল ভ্যালু একটা গ্রুপের মধ্যে থাকে যার প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, রাইট? সেটাকে বলছি আমরা তার মানে একটা সেটের ভেতরে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট থাকে। তাহলে ওই ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্টগুলো যেন একটা কলামের ভেতরে স্টোর করা না হয়।
আলাদা আলাদা করা হয়। এবং সেখানে যদি কোনো রিপিটিং গ্রুপ থাকে, রিপিটিং গ্রুপ মানে কি মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি, বুঝতে পারছো তো? রিপিট, অথর কয়বার রিপিট হবে? একজন বইয়ের যতজন অথর ততবার রিপিট হবে। 3 জন মিলে লিখলে 3 বার রিপিট হবে অথরের নাম। তার মানে একই কলামের ভেতরে তাহলে থাকবে, বলতে পারছি? এই ধরনের রিপিটিং গ্রুপ অথবা সেট অফ ভ্যালুস গুলো যদি থাকে, সেই ভ্যালুগুলোকে এলিমিনেট করে দিতে হবে, অথবা মানে অর্থাৎ আমরা এখানে বলতে চাইছি যে প্রত্যেকটা সেলের ভ্যালুগুলো ইন্ডিভিজুয়াল এবং ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ডেটার দিকে আমরা খেয়াল করি, দেখো এখানে একটা নন নর্মালাইজড রিলেশন আমরা তৈরি করেছি। টেবিল আমাদের যে বই, সেই বইটাকেই আমরা এখানে নিয়েছি, খেয়াল করো ডেটাটার দিকে। আমরা এখানে বলছি অথর সিলভার চার্চ, আরো 3 জন অথর আছে, আমরা এখানে জটিলতা এড়ানোর জন্য তাদের নাম দেইনি, পরবর্তী সময়ে আসবে। ডেটাবেস সিস্টেম কনসেপ্ট হচ্ছে তার বইয়ের টাইটেল। এডিশনের ক্ষেত্রে দেখো আমরা এখানে একটা সেট বানিয়ে ফেলেছি। ওই বইয়ের লাইব্রেরিতে 3rd এডিশন, 4th এডিশন এবং 5th এডিশন আছে। যেহেতু 3টা এডিশন, সুতরাং তার ইয়ার অফ পাবলিকেশনও চেঞ্জ হবে, 3টা হবে। অর্থাৎ 3rd এডিশন যদি হয় তাহলে 2000 সালে প্রকাশিত, 4th এডিশন 2001-এ, 5th এডিশন 2021 সাল দিয়েছি, এতদিন পরে, ওকে সমস্যা নেই। এই যে 5th এডিশন আমরা এখানে 3টা ইয়ার দিয়েছি। এই 3 ইয়ারে যে সকল বইগুলো প্রকাশিত হয়েছে, এই বইগুলোর আবার আমরা একটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটার এক একটা অ্যাক্সেশন নাম্বার আলাদা আলাদা করে দিয়েছি, বুঝতে পারছো তো? এই যে জিনিসগুলো, এগুলো বোঝা যায়, এগুলো সব কিন্তু অ্যাক্সেশন নাম্বার আলাদা আলাদা। কয়টা অ্যাক্সেশন নাম্বার? 1 2 3 4 5 6 7 8টা বই, অর্থাৎ সিলভার চার্জের বইয়ের 8টা কপি লাইব্রেরিতে আছে। কিন্তু আমরা দেখাচ্ছি অ্যাক্সেশন নাম্বারগুলো সব একটা সেলের ভিতরে, কি অ্যাক্সেশন নাম্বারের একটা সিঙ্গেল সেলের ভিতরে। এই জিনিসটা হওয়া যাবে না। এটা একটা সেট। কিসের সেট? অ্যাক্সেশন নাম্বার সমূহের সেট। এটা কিসের সেট? ইয়ার অফ পাবলিকেশনের একটা সেট। এটা কিসের সেট? একটা বইয়ের যতগুলো এডিশন থাকতে পারে তার সেট। এই সেট অফ ভ্যালুস থাকতে পারবে না। যদি থাকে তাহলে ওনার হিসাব মতে যে এইটা আদৌ কোনো ডেটা টেবিল হয় নাই, এই ডেটা টেবিল অ্যাকসেপ্টেড না। কেন অ্যাকসেপ্টেড না? এই প্রশ্নের যুক্তি হচ্ছে, মনে করো যে তুমি এই কলামের ভেতর থেকে যদি তুমি 4th এডিশনকে আলাদা করে বের করে নিতে চাও, পারবা না। এই ডাটা সার্চ করা যাবে না, 4th এডিশন আলাদা করে বের করা যাবে না, এই ডাটা ইন্ডিপেন্ডেন্ট না। একটা বইয়ের ভেতর থেকে মনে করো যে এই বইটা চুরি হয়ে গেছে, তুমি এটাকে আলাদা করে লাইব্রেরি থেকে বের করতে পারবো না, যদি এই ডাটাটা আলাদা কোনো কলামে আমরা সেট বা আলাদা কোনো সেলের ভেতরে সেট না করি। কথাটা বোঝা গেছে? সেই কারণেই এই ডাটা টেবিল কোনো টেবিলই না ইএফ কোডের মতে। তাহলে এটা করতে গেলে কি করতে হবে? আমাদের বলতে হবে যে আমাদের ওই সেট অফ ভ্যালুস থাকতে পারবে না বা রিপিটিং গ্রুপ থাকতে পারবে না। তার জন্য কি করতে হবে? উনি সাজেশন দিয়েছেন, পরবর্তী সময় আমরা এটা লিখেছি, দেখো, টু এনশিওর অটোমেসিটি of relation, it is suggested to increase the row with the individual cell values, though it will create a huge amount of redundant data at the first normal form. বুঝে গেছে? ওনার হিসাব হচ্ছে ডেটা লস করা যাবে না। এখানে সবগুলো মনে করো যে আমরা এখানে একটা রাখলাম আর বাদ বাকিগুলো মুছে দিলাম, দিলে এই বইটা কোথায় আছে, এই কপিটা কোথায় আছে, তাহলে আমরা জীবনে আর কোনোদিন এটাকে ট্রেস করতে পারবো না। তার মানে কোনো ডেটা লস করা যাবে না। ডেটা লস না করে এটাকে নর্মালাইজড করার একটা প্রক্রিয়া কি? প্রাথমিক পদক্ষেপ হচ্ছে আমাদের রো গুলোকে ইনক্রিজ করতে হবে, রো বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে? কি দিয়ে? দ্য ইন্ডিভিজুয়াল সেল ভ্যালুস, ইন্ডিভিজুয়াল সেল ভ্যালু দিয়ে এটাকে বাড়িয়ে দিতে হবে। দিলে কি হবে? এখানে একটা সমস্যা দেখা দিবে, অর্থাৎ এখানে যতগুলো ভ্যালু আছে, এখানে 8টা ভ্যালু আছে, তাহলে 8টা ভ্যালু তৈরি করার জন্য আমার 8টা রো তৈরি করতে হবে। আমরা তাই করেছি। স্যার এক্ষেত্রে তো স্যার অনেক রো হয়ে যাবে, মানে ইনফরমেশন। আমি তো সেটাই বলছি, এখানে তো ডাটা রিডান্ডেন্সি বলছি না আমরা, এখানে হিউজ অ্যামাউন্ট জি অফ স্যার। রিডান্ডেন্ট ডেটা হবে। সে বলেই দিয়েছে যে হ্যাঁ এটা হবে, কিন্তু হলেও আমাদের কিছু করার নেই, অন্তত প্রাথমিক পদক্ষেপে কিছু করার নেই, এটা আমাদেরকে সহ্য করতে হবে। ডেটা হারিয়ে যাওয়ার চাইতে রো বেড়ে যাওয়া ভালো, তার কথা। আসলেও তো তাই। একটা বইয়ের যদি তোমার মনে করো যে একটা বইয়ের 8টা কপি থাকলে মনে করো যে ঠিক আছে, একটা বইয়ের তো 50টা কপি থাকতে পারে লাইব্রেরিতে। তাই যদি মনে করো যেটা টেক্সট বই যদি হয়, ওই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ভর্তি হয় 200,
তাহলে সেখানে একটা টেক্সট বইয়ের 50টা কপি থাকতে পারে না? তাহলে 50টা কপির কোনটা কোথায় গেল তার ট্রেস লাইব্রেরিয়ানকে রাখতে হবে না, নাকি রাখা লাগবে না? আর যদি তুমি রাখতে চাও তাহলে প্রত্যেকটা কপির ইন্ডিভিজুয়াল যে আইডি, তার মানে অ্যাক্সেশন নাম্বারগুলোকে আমাদের মেনটেন করতে হবে না? আর যদি সেটা মেনটেন করতে চাই তাহলে সেটা অবশ্যই আলাদা আলাদা জায়গায় তাকে থাকতে হবে, এইভাবে এই অবস্থায় থাকতে হবে। আদারওয়াইজ সে ওই ডাটা অ্যাক্সেস করা যাবে না বা ওকে তুমি ট্রেস করতে পারবে না। ঠিক আছে, এটা প্রাথমিক। আমরা এই অবস্থায় থাকবো না, আমরা বলছি ধারাবাহিকভাবে একটা ইট যখন তৈরি হয় তখন মাটিটাকে একটা ডো আকারে তৈরি করলেই তো সেটা ইট হয়ে গেল না, গেল? তাকে প্রথমে ডো তৈরি করতে হবে, তারপরে তো একটা ছাঁচের ভিতরে ফেলতে হবে, একটা ফরম্যাটের ভিতরে ফেলতে হবে না? তা আমরা আপাতত একটা ডো তৈরি করার পর্যায়ে আছি ফার্স্ট নরমাল ফর্মে, যে আমরা বলছি যে হ্যাঁ সেট অফ ভ্যালুস বা ইন্ডিভিজুয়াল রিপিটিং গ্রুপস গুলোকে আমরা এলিমিনেট করব। আর যদি করতে চাই তার উপায় এটা ছাড়া তার কোনো উপায় নেই, আমরা কোনো ডেটাকে বাদ দিয়ে দিতে পারবো না, এটা আমাদের কোনো রাইট নেই। ঠিক আছে, তার মানে আমি 3টা জিনিসের উপরে তোমাদের গুরুত্ব দিব এখানে। 1 নম্বর হচ্ছে আমি কি করে বুঝবো যে আমার ডেটাটা ফার্স্ট নরমাল ফর্মে ফেলতে হবে? তোমরা বলো, কি দেখে বুঝবো যে আমার ডেটাটা ফার্স্ট নরমাল ফর্মে পড়বে? স্যার সেট থাকবে স্যার ভ্যালু। এক্স্যাক্টলি, ডাটার কলামের ভিতরে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোর ভিতরে সেট হয়ে থাকবে বা রিপিটিং গ্রুপ হয়ে, মনে হবে যেন মোর দ্যান ওয়ান ডেটা এক জায়গায় হয়ে আছে। যদি থাকে তাহলে আমরা অবশ্যই বুঝবো যে আমাদের ডেটাটা ফার্স্ট নরমাল ফর্মে ভাঙতে হবে। নাম্বার 1 গেল। নাম্বার 2 হচ্ছে যদি তা থাকে তাহলে আমরা কি করব? আমাদের সেখান থেকে বের হয়ে আসার উপায় কি বলো? স্যার আলাদা আলাদা রো করতে হবে। আলাদা রো এক্স্যাক্টলি, রো গুলোকে বাড়িয়ে দিতে হবে। আমাদের প্রিন্সিপলস হচ্ছে যে এটা যদি আমরা এটা ইমপ্লিমেন্ট করতে চাই আমাদের রো এর সংখ্যা বাড়িয়ে দিতে হবে উইথ দা ইন্ডিভিজুয়াল সেল ভ্যালু। প্রত্যেকটা সেল ভ্যালু হয়ে যাবে তখন ইন্ডিপেন্ডেন্ট। 3 নম্বর জিনিস হচ্ছে কোনো টেবিল তৈরি করতে গেলে অবশ্যই তার আমরা একটা প্রাইমারি কি তৈরি করে দেব, তাই তো? প্রাইমারি কি কিন্তু সব জায়গায় মাস্ট, শুধু এক জায়গায় ছাড়া। কোন জায়গায় ছাড়া সেটা আমরা পরে বলবো। আপাতত আমাদের দরকার যে প্রত্যেকটা টেবিল তৈরি করব যখন, তখন আমরা সেখানে একটা প্রাইমারি কি সেট করব। ঠিক আছে, তাহলে এই 3টা জিনিস আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে সেট অফ ভ্যালুস বা রিপিটিং গ্রুপ আছে কিনা তা দেখে আমরা আইডেন্টিফাই করব যে আমাদের ডেটাটা ফার্স্ট নরমাল ফর্মে পড়বে, এবং সেই ডেটাটাকে আমরা এখন যদি আমরা ফার্স্ট নরমাল ফর্মে যদি ফেলতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেকটা রোকে তার যতগুলো সেল ভ্যালু আছে, যতগুলো দিয়ে সেট হয়ে আসছিল সেই সেটের ভ্যালুগুলোকে ইন্ডিভিজুয়ালি রো এর সংখ্যা বাড়িয়ে দিয়ে আলাদা আলাদা করে দিতে হবে, তখন আমাদের টেবিলের চেহারাটা এমন হবে। সো এইটা ফার্স্ট নরমাল ফর্মের ডেটা। আতঙ্কিত হওয়ার কিছু নাই, ওখানে বলে দেওয়া হয়েছে যে এখানে রো এর সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ এই ডাটাবেস সিস্টেম কনসেপ্ট 8 বার রিপিট হয়েছে, কারণ সেখানে বইয়ের 8টা কপি আছে। সিলভার চার্জের নাম 8 বার এসছে। এডিশন, যতটা এডিশন তার প্রত্যেকটা কপির ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে এসছে। দেখো, খেয়াল করো, এই হচ্ছে আমাদের ফার্স্ট নরমাল ফর্মের ডেটা। খুব কঠিন লাগে? আমার তো মনে হয় না যে খুব কঠিন বিষয়, কিন্তু এই জিনিসটা খুব কেয়ারফুলি রাখতে হবে, কারণ আরো কিছু জিনিস আমাদের সামনে আছে। আমরা আরেকটা জিনিস বলেই আজকে শেষ করব, সেকেন্ড নরমাল ফর্ম পর্যন্ত আমরা বলেই আজকে শেষ করব, এবং সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে শুনবে। ফার্স্ট নরমাল ফর্মটা ঠিক আছে না? আমরা কি ফার্স্ট নরমাল ফর্মে কোনো জটিলতা আছে? না স্যার। এক কথা, সেট অফ ভ্যালুজ আছে কিনা আইডেন্টিফাই করো, করে সেটাকে রো এর সংখ্যা বাড়িয়ে দিয়ে ডেটাটাকে অ্যাডজাস্ট করো। এতটুকু মনে রাখলেই আপাতত চলবে। বাকিটা আমরা পরে যখন সবগুলো মিলে একসাথে যখন করব তখন আরো কিছু জিনিস এটার সাথে আমরা অ্যাড করব। আপাতত আমরা ওইদিকে যাচ্ছি না। সেকেন্ড নরমাল ফর্মে আমরা বলছি সেকেন্ড অ্যান্ড থার্ড নরমাল ফর্মস ডিলস উইথ দ্য রিলেশনশিপ বিটুইন কি অ্যান্ড নন কি অ্যাট্রিবিউট। Transformation of second normal form involves establishing a new relation for each partial dependency. Partial dependency কথাটা আমরা একটু আগে বলে আসলাম। এক ধরনের ডিপেন্ডেন্সি ছিল পার্শিয়াল ডিপেন্ডেন্সি, মনে আছে? কি ছিল সেখানে? আমরা ওখানে বলে আসছি যে পার্শিয়াল ডিপেন্ডেন্সির এখানে ছিল, দেখো আমি আবার ওখানে যাই একটু, এখানে বলছি যে একটা টেবিলের ভেতরে যখন কম্পোজিট প্রাইমারি কি থাকে
এই কম্পোজিট প্রাইমারি কি যখন থাকে তখন এর ইন্টারনাল যে কলামগুলো আছে সেই কলামগুলো যখন তার উপরে নির্ভরশীল, ওই প্রাইমারি কির টোটালটার উপরে নির্ভরশীল না হয়ে তার একটা অংশ বিশেষের উপরে নির্ভরশীল হয়, তখন সেটাকে বলি আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সি। কোনো কোনো বইয়ের ভেতরে এটাকে নন কি ডিপেন্ডেন্সিও বলা হয়। নন কি বলতে কতটা কেন বলা হচ্ছে, আমরা এটা এখানে এই ডাটার চেহারাটা দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি। স্যার, কম্পোজিট প্রাইমারি কি বলতে কি বোঝায়? কম্পোজিট মানে তো তোমরা বুঝো না। কম্পোজিট কমপ্লেক্স অ্যাট্রিবিউট কাকে বলে তুমি বলো? কমপ্লেক্স অ্যাট্রিবিউট মনে আছে? সিম্পল অ্যাট্রিবিউট, কমপ্লেক্স অ্যাট্রিবিউট পড়ে আসছো না? জি স্যার, কমপ্লেক্স অ্যাক্টিভিটিকে ভাঙা যাবে, ডিভাইডেড ইনটু ফার্দার। এক্স্যাক্টলি, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কলামে ভাঙা যাবে এবং দুইটা সবগুলো ডেটা নিয়ে একটা কলাম হবে, তাই তো? মানে যদি যখন আমরা বলবো একটা টেবিলের কোনো অ্যাট্রিবিউটকে যদি আমরা ভাঙি তখন আলাদা আলাদা তাকে ডেটা কলামে ভাঙা যাবে, অথবা সেটা যখন বোঝাবে তখন একই সাথে একটাকে যখন তখন সেটাকে বলছি আমরা কমপ্লেক্স অ্যাট্রিবিউট। আর কম্পোজিট মানে হচ্ছে যে more than one columns when represents as the primary key of a table. একটা টেবিলের ভেতরে যখন মোর দ্যান ওয়ান কলাম মিলে দুটো একাধিক কলাম মিলে যখন প্রাইমারি কি সেট করা হবে তখন সেই জায়গাকে আমরা বলছি কম্পোজিট কি। এই ডাটার দিকে খেয়াল করো, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। দেখো, এই টেবিলের ভেতরে আমরা রিপ্রেজেন্ট করেছি যে কতগুলো বই এবং সেই বইগুলো কারা ইস্যু করে নিয়ে গেছে লাইব্রেরি থেকে তার হিসাব। দেখো, তাই আছে না? আমরা এখানে বলছি ডেটাবেস সিস্টেম কনসেপ্ট থার্ড এডিশন, এই বইটা যার অ্যাক্সেশন নাম্বার হচ্ছে এত, এইটা এই টেবিলের প্রাইমারি কি ছিল আমাদের আগে, তাই ছিল না? দেখো তো, অ্যাক্সেশন নাম্বার প্রাইমারি কি না? জি স্যার। ওকে, তার মানে হচ্ছে এই ডেটাগুলোর প্রাইমারি কি হচ্ছে অ্যাক্সেশন নাম্বার, কিন্তু এই বইটা ইস্যু করে নিয়েছে হচ্ছে মিলার নামে একজন স্টুডেন্ট, যার আইডি হচ্ছে 128। ঠিক আছে? তাহলে এই যে আইডিটা যে আসলো, তাহলে এই স্টুডেন্টকে যদি আমি আইডেন্টিফাই করতে চাই তাহলে আমি কার উপরে নির্ভর করব? আইডির উপরে, রোল নাম্বারের উপরে নির্ভর করতে হবে আমাকে। এখানে যেহেতু আমি রোল নাম্বার দিয়েছি তার মানে তার রোল নাম্বারের উপরে বা তার আইডির উপর, রেজিস্ট্রেশন নাম্বারের উপরে আমার ডিপেন্ড করতে হবে, রাইট? তাহলে এই 128 এর উপরে নির্ভর করছে এই স্টুডেন্টের নাম এবং তার ঠিকানা। তার মানে এইটা একটা ডেটা, এক ধরনের ডেটা। আর এখান থেকে এই পর্যন্ত যতটুকু পোর্শন আছে এই 5 কলামের ডেটা আলাদা এক ধরনের ডেটা। এখানে দুটো আলাদা আলাদা অবজেক্ট, দেখো এটা একটা অবজেক্ট বই, আর এখান থেকে এইটা আর একটা অবজেক্ট লাইব্রেরি ইউজার, ঠিক কিনা? কথাটা বোঝা গেছে? দুইটা অবজেক্ট, দুইটা এন্টিটি একই টেবিলে অবস্থান করছে, কারণ তারা বই ইস্যু করতে গেছে, আর বই ইস্যু করতে গেলে দুটো অবজেক্ট এক জায়গায় থাকবে, ঠিক আছে না? দেখো তো, তাই যদি করতে হয়, এখন যদি আমি পার্টিকুলার যে কোনো একটাকে নেই, হয় রোল নম্বরকে যদি আমি এখানে অ্যাক্সেশন নাম্বার ধরি, তাহলে আমি বই আইডেন্টিফাই করতে পারবো না। কোন বই ইস্যু হয়েছে আইডেন্টিফাই করতে পারবা? বইয়ের ইনফরমেশনকে তুমি আলাদা করতে পারবে না। আবার যদি তুমি শুধু অ্যাক্সেশন নাম্বারকে ধরো, তাহলে তুমি কোনো স্টুডেন্টকে আলাদা করতে পারবে না। পারা যাবে না স্যার। সেইটাকে যেন সম্ভব করা যায়, এই সম্ভব করার জন্য আমরা এখানে কি করছি, দুইটা মিলে একটা, মানে দুইটা কলাম মিলে একটা প্রাইমারি কি সেট করেছি, ঠিক আছে? এবং এই প্রাইমারি কি এখানে অ্যাক্সেশন নাম্বার এবং রোল নাম্বার যৌথভাবে এটা প্রাইমারি কি। আমাদের প্রাইমারি কি ডেফিনেশনে কিন্তু ছিল এক বা একাধিক কলাম যখন একটা রোয়ের, একটা ডেটা টেবিলের প্রত্যেকটা রোকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে সমর্থ হয়, তখন ওই কলাম বা ওই কলাম সমূহকে বলি আমরা কি। তার মানে আমরা প্রাইমারি কি হিসাবে সিম্পল কিটাকেও নিতে পারি অথবা কম্পোজিট কিও হতে পারে। কম্পোজিট কি কখন হবে? যখন একই টেবিলের ভেতরে মোর দ্যান ওয়ান অবজেক্টস ইনক্লুড হবে। বলতে পারলাম?
আর সেই ক্ষেত্রে যেহেতু কি সমস্যাটা কি দাঁড়াচ্ছে, আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায় দেখো, খেয়াল করো কি সমস্যা হচ্ছে। যখন একজন স্টুডেন্ট বই একটা ইস্যু করে, তখনই তার কলামের সমস্ত ডেটাগুলো ফিল আপ হয়। খেয়াল করছো? দেখো, এখানে আমরা যতগুলো কলাম সেট করেছি সব কলামে ডেটা আছে, কিন্তু ওই বই যদি কেউ ইস্যু না হয় তাহলে তার ইউজারের কলাম কি থাকে? ফাঁকা থাকে। তাহলে ডেটাবেজে এই যে ব্ল্যাঙ্ক যে জায়গাটাকে, এই ব্ল্যাঙ্ক জায়গাটার নাম হচ্ছে ইএফ কোড নাম দিয়েছে ড্যাংলিং টুপল, ব্ল্যাঙ্ক রো। এরকম হাজারো ব্ল্যাঙ্ক রো তৈরি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করো যে এই মুহূর্তে আমরা মনে করো ৪৫,০০০ স্টুডেন্ট আছে, সব ফ্যাকাল্টি ইনস্টিটিউট মিলে। তাহলে এই ৪৫,০০০ স্টুডেন্টকে যদি আমি এই টেবিলের ভেতরে জায়গা দিতে চাই, তাহলে এরকম ৪৫,০০০ রো তৈরি হবে। অবশ্যই হবে, নাকি হবে না? হবে? জি স্যার। ৪৫,০০০ রো হবে। আবার যদি আমি ঢাকা ইউনিভার্সিটির সব বইকে যদি আমি এখানে নিয়ে আসতে চাই কলাম, তাহলে আমাদের এখানে ৬ লক্ষ কলাম হবে। হবে কিনা? ৬ লক্ষ কলাম, ৬ লক্ষ রো হবে। হবে না? কথাটা বুঝতে পারছো? এই আমার কথা বোঝা যায় না? জি স্যার, বুঝছি। ঢাকা ইউনিভার্সিটির ৪৫,০০০ স্টুডেন্টকে যদি আমি এই কলামের ভেতরে যদি আমি নিয়ে আসতে চাই, এই ৩ কলামের ডেটা দিয়ে নিয়ে আসতে, তাহলে এখানে ৪৫,০০০ রো তৈরি হবে। আবার যদি আমি ঢাকা ইউনিভার্সিটির সব বইকে যদি আমি এই টেবিলের ভিতরে নিয়ে এসে ইনসার্ট করতে চাই, তাহলে আমার এখানে ৬.৫ লক্ষ বা ৭ লক্ষ আমার রো তৈরি হবে। জি এই স্যার। রোগুলোর ভেতরে কোনো স্টুডেন্ট যদি বই নেয়, তাহলে সেই জায়গায় ডেটাবেসটা পারফেক্টলি ফিল আপ হবে। আর তা না হলে যে বই লাইব্রেরিতে এখন পড়ে আছে তার ডান দিকের অংশটা ফাঁকা থাকবে। আবার এই ৪৫,০০০ স্টুডেন্টের ভেতরে যে যে স্টুডেন্ট বই ইস্যু করেনি তার বইয়ের বাইরের অংশটা ফাঁকা থাকবে। থাকবে কিনা বলো? থাকবে? জি স্যার। জি স্যার। অবশ্যই থাকবে। তার মানে এই যে ব্ল্যাঙ্ক রো গুলো আমরা তৈরি করছি, এই ব্ল্যাঙ্ক রো কে বলছি আমরা ড্যাংলিং টুপল, এবং এই ড্যাংলিং টুপলটা তৈরি হচ্ছে ওই পার্শিয়াল ডিপেন্ডেন্সির কারণে। পার্শিয়াল ডিপেন্ডেন্সি কেন হচ্ছে? কারণ এখানে আমরা মাল্টিপল অবজেক্টকে এক জায়গার ভেতরে নিয়ে এসেছি। এই মাল্টিপল অবজেক্টকে আমরা এক টেবিলের ভেতরে যদি থাকে, মোর দ্যান ওয়ান অবজেক্ট যদি কোনো একই টেবিলের মধ্যে থাকে, তাহলে এটা রিলেশনাল ডেটাবেজের সাথে সাংঘর্ষিক হয়। বলতে পারলাম? ওই যে ভয়েস কোডের যে ১২টা ফর্ম আছে না, আমরা এখানে আগে পড়ে আসছি, কই আমরা এখানে যদি এখানে একটা জায়গা আছে, আমি দেখাই দিই। এই যে এখানে এখানে আমরা যেটা বলছি যে application of the program and the ad hoc facilities are logically unaffected when physical access method or storage structure are changed. বলা হচ্ছে যে আমাদের ফিজিক্যালি ডেটাবেসটা যখন থাকবে, এই ফিজিক্যাল ডেটাবেসের ভেতরে যখন আমরা কোনো একটা ডেটার ভেতরে যখন আমরা অন্য আরেকটা ডেটা এসে অ্যাক্সেস করবে, তখন তার কোনো একটা স্ট্রাকচারে যদি আমি চেঞ্জ নাই আনি, তাহলে সেই চেঞ্জটা আলটিমেটলি অন্য জায়গায় গিয়েও প্রভাবিত করবে। করবে না? কথাটা বলতে পারলাম না। ডেটা টেবিল দেখে এসে বুঝি। এখানে আসো, দেখো এই জায়গায় এসে যদি আমি মনে করো যে এখন ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন হবে সামনে, নতুন ব্যাচের, তাহলে ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন হওয়ার সময় আমার বইয়ের লাইব্রেরিতে আসুক বা না আসুক, আমার স্টুডেন্টের এখানে এসে ঢুকে যাবে একটা একটা করে, যাবে না? কথা বুঝতে পারছো? জি স্যার। আবার যখন স্টুডেন্ট আসবে না, কিন্তু লাইব্রেরিতে অ্যানুয়ালি বই কেনা হবে, যখন মনে করো যে এই বছর আমরা ২০,০০০ বই কিনবো বা ১০,০০০ বই কিনবো,
তাহলে ওই স্টুডেন্ট ইস্যু করুক বা না করুক, আমার এই বাদিকের কলামে আমার ডেটাগুলো চলে আসবে না? আর যখনই এই বাদিকে আমি যখন ডেটাগুলোকে ইনসার্ট করব, তখন ডান দিকের রো গুলো, ডান দিকের এই ফাঁকা অংশগুলো অটোমেটিক্যালি ফাঁকা হয়ে যাবে না? জি স্যার। দুই সাইডেই কিন্তু একই সমস্যা। এখানে যদি আমি এন্ট্রি ইনসার্ট করি তাহলে এর বাদিকে ফাঁকা হবে, এদিকে যদি আমি এই সাইডে যদি ইনসার্ট করি তাহলে ডান দিকে ফাঁকা হয়ে যাবে। অটোমেটিক্যালি এক জায়গাটায় চেঞ্জ হলে আরেক জায়গায় সেটা এফেক্ট করবে। তাহলে ফিজিক্যালি তারা কি ইন্ডিপেন্ডেন্ট হলো? হলো না। না এই স্যার। ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স এনশিওর করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড নরমাল ফর্মে ভাঙতে হবে। সেকেন্ড নরমাল ফর্মে ভাঙতে গেলে কি করতে হবে দেখো, আমরা এখানে বলছি ট্রান্সফরমেশন এ relation is in the second normal form if non-key attribute is functionally dependent just of the part of the key। এটা হচ্ছে তার মূলনীতি, তাই তো নাকি? বুঝতে পারছো তো যে একটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। বই যখন অ্যাক্সেশন নাম্বারের উপরে নির্ভরশীল না হয়ে প্রাইমারি কি হয়েছে তার রোল নাম্বার সহ, তখন তার উপরে ডিপেন্ড করছে, আর তার উপরে ডিপেন্ড করছে বলেই তার চেঞ্জ হলে অন্য জায়গাগুলোও এফেক্ট করছে। এই জিনিসটাকে বলছি আমরা নন কি ডিপেন্ডেন্সি বা পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আর যদি এটা হতে হয়, তাহলে এটা যদি কখনো হয়, তাহলে তার প্রক্রিয়া হচ্ছে, এটাকে ভেঙে ফেলার প্রক্রিয়া হচ্ছে এই 4টা ধাপে আমাকে কাজটা করতে হবে। 4টা ধাপে একটু শুনে নাও, তাহলে আমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। বলা হচ্ছে আইডেন্টিফাই এনি ডিটারমিনেন্ট আদার দ্যান দ্য কম্পোজিট কি অ্যান্ড দ্য কলামস দে ডিটারমাইন। বলা হচ্ছে এই টেবিলের ভেতরে কে কার উপরে ডিপেন্ডেন্ট, কে কার উপরে ডিপেন্ডেন্ট সেটা তোমাকে আগে আইডেন্টিফাই করো। ডিটারমিনেন্টস কে আমাদের এই যতগুলো টেবিল আছে দেখো, এই অংশটা যদি আমি ধরে নেই, এই 5 কলাম যদি আমরা ধরি, এই 5 কলামের ভেতরে আমার ডিটারমিনেন্ট ফ্যাক্টর অবভিয়াসলি, যেহেতু আমি এখানে প্রাইমারি কি করেছি তার মানে অ্যাক্সেশন নাম্বার আমার প্রাইমারি কি, এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট ফ্যাক্টর। বলতে পারলাম? জি স্যার। এর উপরে একজন স্টুডেন্ট বা তার অ্যাড্রেস নির্ভর করে না। অ্যাক্সেশন নাম্বারের উপরে নির্ভর করে কি? অবশ্যই করে না। সে কার উপরে নির্ভর করে? সে তার রোল রোল নাম্বারের উপরে নির্ভর করে। তার মানে এই 2 কলাম এই কলামের উপরে ডিপেন্ডেন্ট, এই 4টা কলাম এই কলামের উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে? তার মানে কে কার উপরে ডিপেন্ডেন্ট এটা আমরা আইডেন্টিফাই করে ফেললাম। প্রথম দফায় আমাদের সেই কাজই করতে হবে। এই লাইনটা বোঝা গেছে কিনা তাই বলো। জি স্যার। একটা কলামের ভেতরে, একটা টেবিলের ভেতরে যতগুলো কলাম থাকবে সেই কলামের ভেতরে যে যার উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ তার ডিটারমিনেন্ট ফ্যাক্টর কে, সেই ডিটারমিনেন্ট ফ্যাক্টরটাকে আইডেন্টিফাই করে ফেলা, আলাদা করে ফেলা। এইভাবে করে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো অবজেক্টের কলামগুলোকে আলাদা আলাদা হিসাবে সেট করা। ওকে ওকে। তারপরে সেকেন্ড লেভেলে বলছে, সেকেন্ড স্টেপে আমরা বলছি ক্রিয়েট অ্যান্ড নেম এ নিউ টেবিল ফর ইচ ডিটারমিনেন্ট অ্যান্ড দ্য ইউনিক কলাম ডিটারমিনিস। বলতে পারলাম? বলা হচ্ছে এরপরে ওই টেবিল ভেঙে দাও, ডিকম্পোজ করে দাও। ডিকম্পোজ করা মানে ভেঙে দেওয়া, নতুন করে পুনর্গঠন করা। ডিকম্পোজ মানে পুনর্গঠন। তাহলে ওই ডিকম্পোজ করার সময় আমাদের কি করতে হবে? যে যার উপরে নির্ভরশীল ছিল সেটাকে রেখে বাদ বাকি যতগুলো কলাম তার উপরে ডিপেন্ড করছিল এগুলো সবগুলোকে মিলে একটা আলাদা আলাদা ডেটা টেবিল তৈরি করে দাও। বলা হচ্ছে এখানে নিউ টেবিল, ক্রিয়েট অ্যান্ড নেম এ নিউ টেবিল। টেবিল তৈরি করো এবং তার নতুন নাম দাও। কাকে দিয়ে? ডিটারমিনেন্টকে রেখে তার সাথে যারা যারা ডিটারমিনি তাদেরকে নিয়ে। আমাদের এই টেবিলের ভেতরে দেখো আমরা সেকেন্ড স্টেপে যেটা করার চেষ্টা করেছি যে আমাদের এই 5 কলাম নিয়ে আমাদের ডেটাগুলো অ্যাক্সেশন নাম্বারের উপরে নির্ভর করছিল, সেই কারণে আমরা ওটাকে নতুন নাম দিয়েছি। আগে ওই টেবিলের নাম ছিল, এখানে আমরা কোনো নাম দেই নাই, আমরা এখানে এসে নতুন নাম দিয়েছি, এটার নাম হয়ে গেছে বুক। বুক টেবিল। এই বুক টেবিলের ভিতরে শুধু বইয়ের ইনফরমেশনই আছে। ঠিক আছে? যেখানে তার অ্যাক্সেশন নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি। স্যার সেক্ষেত্রে স্যার যতগুলো ডিটারমিনেন্ট হবে ততগুলো টেবিল হবে। যতগুলো ডিটারমিনেন্ট হবে না, যতগুলো অবজেক্ট হবে। আচ্ছা স্যার। আমরা তো এই টেবিলে প্রাইমারি কি করেছি, আপাতত যেখানে প্রাইমারি কি ছিল তো প্রাইমারি কি আছে, তার উপরে নিশ্চয়ই সে ডিটারমিনেন্ট ফ্যাক্টর, না হলে তো প্রাইমারি কি করি নেই।
তাহলে সেই জি হচ্ছে স্যার। তাকে ধরে নিয়ে তাকে প্রধান করে বাদ বাকিগুলোকে আমরা আলাদা করে নিয়েছি, এক জায়গায় করে নিলাম। আবার ইউজারকে যখন আমরা নিয়েছি তখন দেখো ইউজারের জন্য আলাদা টেবিল তৈরি করে দিয়েছি। ইউজারের টেবিল একটু ই করে দিই, দাঁড়াও। ওকে, তাহলে এই রোল নাম্বার, নেম, এস নেম এবং অ্যাড্রেস, এই যে এই তিন কলাম ছিল আমাদের, এই তিন কলামকে দিয়ে আমরা আলাদা একটা টেবিল তৈরি করেছি। এখন দেখো এর ডান দিকে বা দিকে কোনো ফাঁকা জায়গাটাকে আগের মতো নাই, আছে? আলাদা আলাদা টেবিল হয়ে গেল, অর্থাৎ বই থাকবে আলাদা টেবিলে, ইউজার থাকবে এখন আলাদা টেবিলে। স্যার টেবিল 4-এ আবার রোল নাম্বারও আছে। জি স্যার, এই কোয়েশ্চেনটা হচ্ছে 4 এর রোল নাম্বারটা কেন স্যার? কোনটা? স্যার 4 নাম্বার টেবিল টেবিলের রোল 4 এর রোল নাম্বারটা কি স্যার? নাম্বারটাও আসছে অ্যাক্সেশনের পাশাপাশি। 4 নম্বর টেবিলে রোল নাম্বার, এটা তো আমি এখনো যাই নাই, আমি তো 2 নাম্বার ধাপে আছি। এখানে আমার 4 ধাপে কাজ করতে হবে, আমি এই কাজটা করেছি শুধু। ঠিক আছে নাকি ঠিক নাই? এই জি স্যার। অংশটুকু বুঝছো তো? আমরা আলাদা টেবিলটাকে আলাদা করে ভেঙে দিলাম। এখন ওখানে যে কেন থাকলো সেটা প্রশ্নটা আসছে পরে। এরপরে বলছি মুভ দ্য ডিটারমিন্ড কলামস ফ্রম দ্য অরিজিনাল টেবিল টু দ্য নিউ টেবিল। এই কাজটা আমরা ওই একই সাথেই করে ফেলেছি, তৃতীয় নম্বর যে কাজটা, অর্থাৎ যে ডিটারমিনেন্ট ফ্যাক্টর হবে তার ডিটারমিনেন্ট ফ্যাক্টরটাকে নিয়ে আলাদা টেবিল করলাম, ঠিক আছে, এবং তার সাথে যে ডিটারমিনি যেগুলো ছিল, মুভ দ্য ডিটারমিন্ড ঠিক আছে, দ্য ডিটারমাইন্ড কলামস ফ্রম দ্য অরিজিনাল টেবিল টু দ্য টিউ টেবিল। এরপরে ওই মূল টেবিলের সাথে আর যে বাদ বাকি যে কলামগুলো ছিল সেই কলামগুলোকে ওখানে ইম্পোর্ট করো, তাই বলা হচ্ছে। অ্যান্ড দ্য ডিটারমিনেন্ট বিকামস দ্য প্রাইমারি কি অফ দ্য নিউ টেবিল, এবং ওটা যখন এখানে আসবে তখন ওই টেবিলে সে প্রাইমারি কি হয়ে যাবে। এই পর্যন্ত বোঝা গেল কিনা? তার মানে আমি যদি এই দুইটা ধাপ যদি একসাথে বলতাম তাও হতো, এইটার দুইটা যদি একসাথে বলতাম তাহলে আমরা বলবো পুরোনো টেবিলে যে ডেটা কলামগুলো ছিল সেখানে যে প্রাইমারি কি ছিল সেই প্রাইমারি কিটাকে প্রাইমারি কি বজায় বলবৎ রেখে তার সাথে ডিপেন্ডেন্ট যতগুলো জিনিস ছিল সেগুলোকে নিয়ে একটা আলাদা টেবিল করো, অথবা একটা অবজেক্টের সাথে রিলেটেড যতগুলো কলাম ছিল সবগুলোকে এক টেবিলের মধ্যে নিয়ে আসো, নিয়ে এসে তার একটা প্রাইমারি কি সেট করে দাও। একই কথা না? বলো, কথাটা বোঝা গেছে? জি স্যার। ওকে, এরপরে যে কাজটা 4 নম্বরে, ইস্টাবলিশ প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি রিলেশনশিপ। এখন তো ওকে মূল টেবিল থেকে ভেঙে নিয়ে আসলাম, মানে এটা যৌথ পরিবারের মতো ছিল, এখন আলাদা আলাদা সব নিউক্লিয়াস ফ্যামিলি করে দিলাম, আলাদা আলাদা করে দিলাম, যার যার জায়গায় শেষে। এখন আলাদা করে দিলেই তো আর হবে না, তাদের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা তোমাকে ইস্টাবলিশ করতে হবে না নাকি? জি স্যার। স্যার আমরা তো তাহলে একটা অ্যাক্সেশন নাম্বার দিয়ে করতে পারতাম। অ্যাক্সেশন নাম্বার দিয়ে কি করতে পারতে? মানে সেকেন্ড মানে টেবিল 5 এ স্যার অ্যাক্সেশন নাম্বার দিলাম। হ্যাঁ, সেটা আমরা আসছি, এটা আমরা আসছি, আমাদের কথা হচ্ছে যে কিভাবে, সেই প্রশ্নের উত্তর আমরা এখনো দেই নাই। আমাদের একটা রিলেশনশিপ থাকবে, এইটা আমাদের কাছে হচ্ছে ফাইনাল, ঠিক না? জি আর স্যার। এক টেবিলের সাথে অন্য টেবিলের যদি আমরা রিলেশন তৈরি করতে চাই সেখানে প্রাইমারি কি ফরেন কি করতে হয়, তাই না? এক টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে গিয়ে ফরেন কি হয়, তাই না? ঠিক আছে তো? জি জি স্যার। এই জিনিসগুলো আমাদের মাথার ভিতরে রাখতে হবে সব সময়, যে আমরা এই টেবিলের প্রাইমারি কি এখানে এসে ফরেন কি করব, নাকি এইটার প্রাইমারি কি এখানে এসে ফরেন কি করব। এই প্রশ্নটা যখন আমরা করব তখন এখানে আমাদের তিনটা বেসিক কনসিডারেশনে থাকতে হবে। কোনো বইয়ের ভিতরে লেখা নাই, একেবারে এটা হাতে কলমে ডেটাবেস ধরে শিখতে শিখতে আমি এটা শিখেছি, আমিও তোমাদেরকে শিখাই দিয়ে যাই। তিনটা জিনিস আমরা মনে থাকবে কিনা আমি জানি না, মনে করে রাখার চেষ্টা করবা। 1 নম্বর হচ্ছে যে কোনো টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে এসে ফরেন কি হতে পারবে, কোনো সন্দেহ নাই। তুমি একটু আগে বলছিলা যে স্যার এই অ্যাক্সেশন নাম্বারটা তো এখানে এসে আমি ফরেন কি করে দিতে পারতাম, তাই বলছিলে না? জি স্যার। তাহলে সেটা আমরা করতে পারি যদি আমাদের ডাটা টেবিল আবার ফার্স্ট নরমাল ফর্মে ফিরে না যায়। ফার্স্ট নরমাল ফর্মে ফিরে না যাওয়ার মানে কিটা কি বলো?
স্যার ওই সেট করে ফেলা। আবার যেন সেট না হয়ে যায়। আবার স্যার। যদি কখনো সেট হয়ে যায় কোথাও গিয়ে, তাহলে সেইটাকে আর আমরা ওই জায়গায় ফরেন কি করতে পারবো না, এখানে বাধা আছে। কারণ আমরা একটা জায়গায় চলে এসে এখন যদি মনে করো যে কলা তোমাকে বললে যে কলাটা ছিলে দেন, কলা ছিলে দিয়ে তো আবার কলা আবার আগের জায়গায় দেওয়া যাবে না। যাবে? চামড়া ছিলে না ফেলে কি স্যার। আগের জায়গায় দেওয়া যাবে? না। ব্যাকে যাইতে পারবো না। সামনের দিকে যেতে হবে। তার মানেই হচ্ছে তাই। আমরা একটা টেবিলকে ভেঙে নিয়ে একটা পর্যায়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আবার আগের জায়গায় আমি ফিরে যেতে পারবো না। স্যার এটা তো বলা যায় যে লাইব্রেরিতে ইউজারের থেকে বইয়ের সংখ্যা বেশি থাকে। তো আমি যদি রোল নংকে যদি প্রাইমারি কি নেই আর এক্সেশনকে যদি ফরেন কি নেই, তাহলে স্যার আমাকে বেশি ইয়া মানে কলাম বেশি রো অ্যাড করতে হবে যদি রোল নাম্বারকে আমি প্রাইমারি কি নেই। না, সেটা আলাদা। সেটা তুমি করতে কিন্তু তোমাকে একটা রুলের ভিতর দিয়ে যেতে হবে তো। রুলটা তুমি জানো আগে। রুলটা জানো তারপরে তুমি এটার জন্য তোমার ইন্টেলিজেন্স তুমি এপ্লাই করতে পারবা। আগের জিনিসটা শিখে নাও। শিখাটা হচ্ছে যে আমরা বলছি যে এক টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে এসে ফরেন কি করতে পারবে। ১ নাম্বার। যদি না সে আবার সেট অফ ভ্যালুস বা রিপিটিং গ্রুপ তৈরি না করে, এক কথা। ঠিক আছে? যদি তৈরি করে তাহলে এখন কথা হচ্ছে যে আমরা যদি এখানে এটাকে নিয়ে আসতাম, অ্যাক্সেশন নাম্বারকে যদি আমরা এখানে নিয়ে আসতাম, মনে করো যে এই জায়গায় আমি নিয়েই আসি। মনে করো আমরা এখন ডেটাবেস টেবিল ডিজাইনে যাই, টেবিলের ডিজাইনে গিয়ে আমরা বললাম যে ইনসার্ট রাইট। ওকে। আমরা যদি এখানে অ্যাক্সেশন নাম্বার, দেখো অ্যাক্সেশন নাম্বারকে আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে এই যে 128 রোল নম্বরধারী যে ব্যক্তি, সে বই ইস্যু করেছে কোন কোন বই, অ্যাক্সেশন নাম্বারগুলো আমরা এখানে এনে দিলে হয়ে যায়, তাই না? যায় কিনা? যাই। সে এই জি বইটা স্যার। ইস্যু করেছে। খেয়াল করো আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, নিয়ে এখানে পেস্ট করে দিলাম ডেটাটা। ওকে, হলো না? ওই জি একই স্টুডেন্ট দেখো এই বই ইস্যু করেছে, তাহলে এটাও নিশ্চয়ই ওখানে যাবে। স্যার সেট হয়ে যাচ্ছে স্যার। এই দেখো আবার সেট হয়ে গেল। তার মানে এইটা ভ্যালিড না। বোঝা গেছে? জি স্যার। ১ নাম্বার রুল। তার মানে আমি এখানে যদি এই কাজটা করি আমি ১ নাম্বার রুলটাকে ভায়োলেট করলাম। এই করা যাবে না। তার মানে আমরা এটা করতে পারবো না, আমরা এটা কেটে দিব। দিলাম কেটে। বুঝতে পারছো তো ১ নাম্বার রুল? ২ জি নাম্বার স্যার। জিনিস হচ্ছে এই টেবিলের ডেটা ওই টেবিলে যদি আমরা নিয়ে যাই, তাহলে সে যদি আমাদের সেট অফ ভ্যালুস যদি তৈরি না করে, আমরা এইটাকে এখানে নিয়ে আসছি। তার মানে প্রত্যেকটা বইয়ের একই বই একই সাথে তো দুইজন স্টুডেন্ট ইস্যু করতে পারবে না, পারবে? না স্যার। যে কোনো তোমরা যদি মনে করো যে যে দুই বন্ধু একসাথে যে বলো যে আমাদের দুইজনের নামে এটা ইস্যু করে দেন, তাকে ইউনিভার্সিটি লাইব্রেরি দিতে পারবে বা দিবে? এটা ফিজিবল না। যে কোনো একজনের নামে দিতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি এই জায়গাটায় কোনোভাবেই কি সেট সেট হওয়ার হবে না। কোনো সম্ভাবনা নাই। চান্স নাই। আর সম্ভাবনা নাই বলেই রোল নাম্বারটাকে আমরা এখানে এসে ফরেন কি করে দিলাম। এফ কে মানেই হচ্ছে ফরেন কি, পি কে মানেই হচ্ছে প্রাইমারি কি। বুঝতে পারছো? তোমরা একটু আগে আমাকে এই প্রশ্ন করছিলে যেখানে তো রোল নাম্বার রয়ে গেল স্যার, এই রোল নাম্বার রয়ে গেল মানে সে ফরেন কি হিসাবে রয়ে গেল। ঠিক আছে? জি স্যার। তার মানে এক টেবিলের ডেটা অন্য এক টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে যে ফরেন কি হতে পারবে যদি সে তার জায়গায় সে আবার সেট অফ ভ্যালুস বা রিপিটিং গ্রুপ ক্রিয়েট না করে। এক। ২ নম্বর জিনিস হচ্ছে যে আমরা এখানে বলবো যে এই টেবিলের প্রাইমারি কি ওই টেবিলে ফরেন কি করতে গিয়ে যদি আমরা এখন দেখলাম এ যদি এখানে আসে, আমাদের এই পরিস্থিতি এখানে তৈরি হয় নাই, এ যদি এখানে আসে তারপরেও আমার এখানে রিপিটিং গ্রুপ তৈরি হয়, ও যদি এখানে থাকে তারপরেও আমার এখানে রিপিটিং গ্রুপ তৈরি হয়, তখন কি হবে? কথাটা বোঝা গেল? স্যার বুঝিনি স্যার। এখানে একটা কলাম মনে করো যে একজন স্টুডেন্টের টেলিফোন নাম্বার কয়টা আছে? মিনিমাম 2টা আছে, আছে না? জি স্যার। তাহলে এখন টেলিফোন নাম্বারটা যদি এক কলামের ভেতরে থাকে, ঠিক আছে, আবার তুমি যদি তোমার প্যারেন্টসের টেলিফোন নাম্বারটাকেও যদি তুমি এখানে যদি ইনক্লুড করো, তার মানে যদি স্টুডেন্টের ফোন নাম্বার
এবং তার প্যারেন্টসের ফোন নাম্বার, তার মানে বাবার 2টা, মায়ের 2টা, আর তোমার 2টা, ফোন নাম্বার হইলো কয়টা? 6টা। 6টা ফোন নাম্বার। তাহলে জি স্যার। এখন যদি তুমি প্যারেন্ট টেবিলের ফোন নাম্বারটা নিয়ে এসে যদি তোমার টেবিলে নিয়ে এসে যদি ফরেন কি বানাও, তাহলে সেখানে ওই ফোন নাম্বার এসেও এখানে আবার সেট আপ ভ্যালু তৈরি হবে না? হ্যাঁ স্যার, হবে কিনা? হচ্ছে। আবার জি যদি স্যার। তোমারটা যদি প্যারেন্ট টেবিলে নিয়ে যাই, সেখানে গিয়েও সেট আপ ভ্যালু হবে না? জি স্যার। হবে কিনা? তার মানে 2 জায়গায় গেলেই, যেখানেই যাই, আমাদের জি কোথাও স্যার। গিয়ে জি ফরেন স্যার। করতে গেলে আমরা কিন্তু এটা মেনটেন করতে পারছি না। পারছি? এরকম ক্ষেত্রে না যদি স্যার। হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, থার্ড ইয়ার সহযোগিতা নিতে হবে, সেটা হচ্ছে ইনক্রিজ দ্য নাম্বার অফ কলামস। সেক্ষেত্রে তোমার নাম্বার অফ কলাম বাড়িয়ে দিতে হবে। কথাটা বোঝা গেল? না, জি স্যার। নাম্বার অফ কলাম বাড়িয়ে দিতে হবে কেবে? ফোন 1, ফোন 2, বলতে পারলাম? ওই যে ওই যাতে স্যার সেট না হয়, যাতে আলাদা সেট, আলাদা কলাম করে। তখন আমাদের কলাম, আমরা কিন্তু 1 নাম্বার নরমাল ফর্মে, ফার্স্ট নরমাল ফর্মে বলেছি যে রো এর সংখ্যা বাড়িয়ে দাও। আর এখানে আমরা বলছি যদি জি স্যার। দুইটাই যদি একই রকম বিহেভ করে, অর্থাৎ ওখানে গেলেও সে সেট অফ ভ্যালু হয়, ওটাকে প্রথমটাকে দ্বিতীয়টায় নিয়ে আসলেও দ্বিতীয়টাই আবার সেট অফ ভ্যালু তৈরি হয়, প্রথমটাকে দ্বিতীয়টায় নিয়ে গেলেও সেট অফ ভ্যালু তৈরি হয়। তখন সেই ক্ষেত্রে আমাদের সুবিধাজনক আকারে, সুবিধা, এটা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে সে যে কোনোটার একটাকে কলাম বাড়িয়ে দিয়ে সে যেন প্রবলেমটাকে সলভ করে এই প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপে। বোঝা গেছে? যেমন এই জি স্যার। জায়গাটাকে যদি আমরা এই টেবিলে, ইউজার টেবিলে নিয়ে যদি আমরা অ্যাক্সেশন নাম্বার যদি আমরা এখানে নিতান্ত নিতেই চাই, তাহলে আমাদের করতে হবে ইস্যু 1, ইস্যু 2। অর্থাৎ একজন স্টুডেন্ট ম্যাক্সিমাম 2টা বই ইস্যু করতে পারে, পারে না? তাহলে 1 নাম্বার ইস্যু, 2 নাম্বার ইস্যু। তাহলে 2 কলামের 2 জায়গায় 2টা সেলের ভেতরে 2টা অ্যাক্সেশন নাম্বার আলাদা আলাদা বসানো সম্ভব হবে। কথা বুঝতে পারছো না পারো নাই? জি স্যার, বুঝছি স্যার। এই জি স্যার, হচ্ছে কলাম বাড়াতে হবে আর কি স্যার। এই হচ্ছে তখন আমাদের কলামের সংখ্যা বাড়তো। কিন্তু প্রথমেই তুমি কলামের সংখ্যা বাড়াতে পারো না। প্রথমেই তোমাকে চিন্তা করতে হবে যে কোনটা আগে, প্রথমটা দ্বিতীয়টা আনতে হবে, দ্বিতীয় ধাপে দ্বিতীয়টা প্রথমটায় নিয়ে যেতে হবে, নিয়ে তোমাকে একে ভেরিফাই করে দেখতে হবে যে ডেটাটার ভেতরে রিপিটিং গ্রুপ হয় কিনা। যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারবো না। সেক্ষেত্রে স্যার আমাদের যদি ওই, স্যার কলাম বাড়াই, হ্যাঁ, যদি স্যার কলাম বাড়িয়ে যদি আমরা ফরেন কি বানাই, সেক্ষেত্রে ফরেন কি কোনটা হবে? যে ফরেন কি, কলামগুলো বাড়িয়েছে সবগুলোই হবে নাকি? না, সেক্ষেত্রে ফরেন কি যদি হয়, তাহলে তোমার ওই যে যে কোনো 2টা, মানে একাধিক ফরেন কি একই ডাটা টেবিলের ভেতরে একাধিক তোমার কি থাকতে পারে, একাধিক কি সেখানে আচ্ছা। তোমার থাকতে পারে, ফরেন কি হিসাবে একাধিক জিনিস থাকতে পারে। যেমন জি মনে স্যার, করো বুঝছি। যে একটা দেশের, মনে করো যে প্রাইমারি কি কোনো দেশে যদি অ্যাম্বাসেডর হয়, তাহলে সে ওই দেশে তার যে রেসিডেন্সিয়াল যদি কোনো কেউ থাকে, তাহলে একটা মিশনের একাধিক ব্যক্তিকে একাধিক কাজের দায়িত্ব দেওয়া যেতে পারে। মিশন তো একটাই থাকবে। বলতে পারলাম? সো সেইভাবে করে আমরা এটাকে জি স্যার। মেনটেন করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের সেকেন্ড নরমাল ফর্মে গেল। তার মানে এটাকে যদি আমরা একটু সামারাইজ করে আসি, একদম সহজভাবে বলতে চাই, সহজ কথা, তাহলে আমরা বলবো যে একই টেবিলের ভেতরে মোর দ্যান ওয়ান অবজেক্টের এক্সিস্টেন্স যদি থাকে, একই টেবিলের ভেতরে একাধিক অবজেক্ট যদি থাকে, বই ইউজার এক জায়গায় থাকে, প্রোডাক্টস তারপরে কাস্টমার যদি একই টেবিলে থাকে, কাস্টমার এবং মনে করো যে এমপ্লয়ি এবং এমপ্লয়ার যদি একই টেবিলের মধ্যে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই কম্পোজিট কি হওয়ার সম্ভাবনা থাকে। আর কম্পোজিট কি এর ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা টেবিলে ট্রান্সফার করে দাও। সেই ক্ষেত্রে প্রত্যেকটা টেবিলের ইন্ডিভিজুয়াল এক একটা প্রাইমারি কি থাকবে, এবং ওই টেবিলগুলোর মধ্যে একটা প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ তৈরি করে দিতে হবে। প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ করার জন্য আমরা যে নিয়মগুলোর কথা বললাম, এই নিয়মগুলো ফলো করে কাজটা করতে হবে। ঠিক আছে? আমার মনে হয় যে আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা বিস্তারিত আর একটু দেখব, মানে থার্ড নর্মাল ফর্ম এবং ফোর্থ নর্মাল ফর্ম এবং বিসিএনএফ, যেটা আগামী ক্লাসে আমরা নর্মালাইজেশন ডিকম্পোজিশনের ক্লাসটা শেষ করব। এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আমরা অফলাইনেই ক্লাস করতে, ক্লাসরুমেই থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে? জি স্যার।
তাহলে সবাই ভালো থাকো, আর এই ডকুমেন্টটা ভালোভাবে পড়ো, আর যদি এর মাঝখানে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো টুকে রাখো, আমরা ক্লাসে যে সলভ করবো। ওকে, জি স্যার। তাহলে আল্লাহ হাফিজ আজকে। আসসালামু আলাইকুম স্যার।